তোমাদের আজকে প্রথমে আমি দেখাচ্ছি একটু একটু আবার আলোচনা করে নিচ্ছি আর কি বিষয়গুলো। তারপর আমাদের ক্লাস 10-এর বিশেষ করে কেমিক্যাল যে রিয়াকশানগুলো, কেমিক্যাল ইকুয়েশনের যে গণনাগুলো আছে, অর্থাৎ রাসায়নিক গণনার যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা আমরা করতে চাইব। ওর জন্য আমরা ক্লাস 9 থেকে যেগুলো পড়ে এসেছি একটু ঝালিয়ে নিচ্ছি। প্রথমে দেখো আছে যে মোলের ধারণা। তো মোলের ধারণা অর্থাৎ কাকে বলে মোল। তো মোল হচ্ছে অ্যাকচুয়ালি একটা সংখ্যা, তাই তো? আমরা দেখেছি আগে। তাহলে মোল, তাহলে এক মোল কি বলে? এক মোল বলতে আমরা কি বুঝবো? যেমন আমরা এক মোল মানে কি? একটা সংখ্যা, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23। যেমন আমরা এক ডজন বলতে বুঝি 12টা, ঠিক তেমনই এক মোল বলতে বোঝাবো 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কোনো কণা। হতে পারে আমি বললাম যে এক মোল, মনে করো এক মোল লেবু, তার মানে কতগুলো লেবু বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে 6.022 ইন্টু 10⁻23 এতগুলি লেবু, বোঝা যাচ্ছে? তাহলে মোল বলতে একটা নাম্বার, এবং এই নাম্বারটাকেই আমরা কিন্তু বলি, এই যে নাম্বারটা আছে একেই বলি আমরা NA, অর্থাৎ অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? 6.022 ইন্টু 10⁻23, এবং এটাকেই আমরা বলছি মোল। তো এরপরে আমরা দেখে নিই আরও কিছু টার্ম, যেমন হচ্ছে ধরো আমরা দেখে নেব যে মোলার মাস, প্রথমে হচ্ছে যে ধরো আমরা অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর কাকে বলে। তো আমরা যে লিখলাম এখন, সেটা কি? হাইড্রোজেন অ্যাটম, তার চিহ্ন লিখলাম, তাই তো? এটা হলো আমাদের চিহ্ন। আর এটা হচ্ছে H2, এটা হচ্ছে হাইড্রোজেন অণু, এটা হলো সংকেত, এটা চিহ্ন, এটা সংকেত। এরকম সমস্ত ক্ষেত্রে আমরা জানি যে এরপরে যদি আমরা পিরিয়ডিক টেবিল পড়ে থাকি বা যদি নাও পড়ে থাকি, আমাদের কিন্তু 1 থেকে 30 পর্যন্ত যে সমস্ত মৌলগুলো আছে তাদের চিহ্ন সম্বন্ধে আমাদের অবগত থাকতে হবে। তাদের যে অ্যাটমিক নাম্বার, সেটা কি? অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক কি আমরা অলরেডি জানি। সেটা হচ্ছে যে কোনো একটা পরমাণু, যে কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যতগুলি প্রোটন থাকে সেই সংখ্যাটাকে বলা হয় পরমাণু ক্রমাঙ্ক, তাই তো? অ্যাটমিক নাম্বার। তাহলে হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত বা পরমাণু ক্রমাঙ্ক কত? সেটা হচ্ছে আমরা জানি যে 1, অর্থাৎ এর যে নিউক্লিয়াস রয়েছে সেখানে কিন্তু একটি প্রোটন রয়েছে। এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক। তো যদি আমি লিখি এখানে কার্বন, ঠিক আছে? কার্বন, এটা কি? কার্বনের চিহ্ন। তাহলে কার্বনের যে অ্যাটমিক নাম্বার সেটা কত? আমাদের এই চারটা কিন্তু একটু মনে রাখতে হবে, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। তাহলে কার্বন হচ্ছে 6 নম্বর। তাহলে কার্বন হচ্ছে এর যে অ্যাটমিক নাম্বার সেটা হলো 6। অ্যাটমিক নাম্বার 6, অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। তো আমরা চাইছি এখন যে পারমাণবিক ভর কি? পারমাণবিক ভর কাকে বলে? এটা মানে কিন্তু হচ্ছে যে একটা পরমাণুর ভর, একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর, তাকেই কিন্তু বলা হয় পারমাণবিক
ভর বা অ্যাটমিক মাস, এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাটমিক মাস। অ্যাটমিক মাস আর বাংলায় বলা হয় তোমার পারমাণবিক ভর। তাহলে একটি পরমাণু যে আছে, একটি পরমাণুর যদি তোমাকে ভর বার করতে হয়, তুমি তাহলে কি করে বার করবে? না, অবশ্যই দেখো একটি পরমাণুর ভর মানে কি, তার মানে হচ্ছে তোমার প্রোটনের ভর প্লাস আর কি আছে অ্যাটমের মধ্যে, প্রোটন রয়েছে, নিউট্রন রয়েছে, এটা থাকে নিউক্লিয়াসের মধ্যে, নিউট্রনের ভর প্লাস আর কি আছে, আর আছে ইলেকট্রনের ভর। অর্থাৎ পরমাণুর যে উপাদানগুলি আছে, প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন, এদের ভরকে যোগ করলে আমরা কি পেয়ে যাব? একটি পরমাণুর ভর পাবো, এবং তাকেই আমরা বলছি কিন্তু পারমাণবিক ভর। এবার খেয়াল করে দেখো, যদি আমি দেখি যে প্রোটনের ভর কত হয়, যেটা আমরা এর যে ভ্যালুটা সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি, পড়েছি আমরা প্রোটনের ভর, নিউট্রনের ভর, ইলেকট্রনের ভর। তো প্রোটনের যে ভর, তার যে ভ্যালু কত হয় মোটামুটি, সেটা 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম প্রোটনের ভর। আর নিউটনের ভরটাও যদি আমরা ধরে নিই, প্রায় সেম, এই কাছাকাছি হয় দুটো ভ্যালু, এটা সামান্য একটু ভর বেশি হয়, তো ধরছি প্রায় একই ভর, 1.67 ইন্টু 10⁻⁻24। আর ইলেকট্রনের ভর কত হয়? 9.11 ইন্টু 10⁻⁻27 গ্রাম। কেজিতে করলে আসতো 31 কেজি, আর গ্রামে করলে আসছে -27, অর্থাৎ 9.11 ইন্টু 10⁻⁻27 গ্রাম। তো অর্থাৎ ইলেকট্রনের যে ভর সেটা কিন্তু হচ্ছে একটা প্রোটনের যে ভর, অর্থাৎ যদি বলি মাস অফ প্রোটন এমপি, তার 1837 ভাগের 1 ভাগ মাত্র। তাহলে ইলেকট্রনটা কিন্তু হচ্ছে খুবই হালকা কণা, অর্থাৎ ইলেকট্রনের ভরটাকে কিন্তু আমরা অগ্রাহ্য করতে পারি। কখন? যখন আমরা পরমাণুর ভর মাপছি, অর্থাৎ পারমাণবিক ভর বার করছি। তাহলে আমরা এখন কি বুঝবো? যে পরমাণুর ভর বলতে আমরা শুধুমাত্র প্রোটনের ভর আর নিউট্রনের ভরের সমষ্টি বার করব। তো দেখো, যদি আমরা এক্সাম্পল নিই একটা, অর্থাৎ ধরো নিচ্ছি কার্বন। এখানে আমরা কার্বন থেকে শুরু করছি। তাহলে কার্বনের একটি পরমাণুর ভর, সমান কত হবে? তো এর আমরা দেখেছি যে কার্বনের যে অ্যাটমিক নাম্বার একটু আগে লিখলাম, কত? 6। যদি 6 হয়, তার মানে কি বোঝাচ্ছে? যে এর যে নিউক্লিয়াস রয়েছে তার মধ্যে 6টি প্রোটন রয়েছে, অর্থাৎ 6 ইন্টু মাস অফ প্রোটন, প্লাস আর কি রয়েছে? নিউট্রন। তাই নিউট্রন কতগুলো রয়েছে? আমি তোমাদের একটা চার্ট তৈরি করে দেবো, দেখবে সেইখানেতে চার্টেতে আমি কিছু ট্রিক দিচ্ছি যে কি করে মনে রাখবে যে তোমার অ্যাটমিক মাস কত হবে। তো এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে 6টি প্রোটন এবং 6টি নিউট্রনই রয়েছে। তাহলে এর মধ্যে কি যোগ হবে? 6Mn। এটা হচ্ছে স্মল লেটারে Mn, ঠিক আছে? তো তার মানে কি হলো? যেহেতু এমপি আর Mn নিয়ারলি ইকুয়াল টু বলেছি, প্রায় কাছাকাছি, একদম প্রায় কাছাকাছি, তাই আমি লিখতে পারি 12 ইন্টু এমপি। বোঝা গেল? যেহেতু Mn এর ভ্যালু হচ্ছে এমপির সঙ্গে সমান, তাই 12 ইন্টু
এমপি। তো এই যে এমপি যে ভ্যালুটা আছে, এই এমপির মান কত? এমপির মান কিন্তু হচ্ছে 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তো এইটাকে, এই এমপি ইকুয়াল টু, অর্থাৎ এমপি দ্যাট ইকুয়াল টু হলো 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম, এটাকে আমরা বলি 1 AMU। 1 অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে? এটাকে বলছি 1 AMU। তাহলে এখানে আমি কি লিখতে পারবো? 12 AMU। তাহলে AMUটা কি? AMUটা হচ্ছে পরমাণুর ভর মাপার একক, ঠিক আছে? অ্যাটমিক মাস ইউনিট বা পরমাণুর ভর মাপার একটা একক। তাহলে এই দেখা যাচ্ছে যে এই পদ্ধতিতে, এই একক পদ্ধতিতে কার্বনের ভর কত? 12 AMU, ঠিক আছে? তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে একটি কার্বন পরমাণুর ভর কত হচ্ছে? 12 AMU। কিন্তু যদি গ্রামে প্রকাশ করো তাহলে কিন্তু দেখো ফিগারটা খুব একটা ছোট ফিগার হয়ে যাচ্ছে। অর্থাৎ গ্রামে করলে পরে কি হবে? 12 ইন্টু এমপির ভ্যালু কত? AMU এর ভ্যালু কত? 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে 10⁻⁻24 গ্রাম একটা খুব ছোট একটা ভ্যালু। তো আমি এরকম এত ছোট একটা ভ্যালু নিয়ে কাজ করতে আমাদের অসুবিধা হবে, তাই তো? আমরা কি করে মাপবো এই এত ভরটাকে মাপবো কি করে? অর্থাৎ একটি কার্বন পরমাণুর ভর মাপাটা আমার কাছে বেশ কঠিন ব্যাপার। তো সেই জন্য আমরা কি করছি, একটা কাজ করে দেখি। আমরা একটু আগেই মোলের কনসেপ্ট পেয়েছি, মোল। তাহলে সেই মোলের কনসেপ্ট থেকে আমরা দেখিনি যে এক মোল কার্বন পরমাণুর ভর তাহলে কত হবে। আচ্ছা, এখান থেকে দেখো, এখান থেকে একটা জিনিস পেয়ে যাচ্ছি, সেটা হলো প্রথমে দেখে নাও যে এটা হচ্ছে, এখান থেকে আমরা 1 AMU এর যে সংজ্ঞা সেটা কিন্তু পেয়ে যাব। এখান থেকে দেখো যে 12 AMU দ্যাট ইকুয়াল টু হচ্ছে কি, একটি C12, তাই তো? আমরা জানি কার্বনের কিন্তু আইসোটোপ রয়েছে, অর্থাৎ ভর কি হবে? 12 হয়, 13 হয়। সেই জন্য এটা হচ্ছে C12 নিতে হবে, C12 আইসোটোপ নিতে হবে। তাহলে 12 AMU দ্যাট ইকুয়াল টু হচ্ছে একটি C12 পরমাণুর ভর। ঠিক আছে? তাহলে এখান থেকে 1 AMU কত হবে? 1 AMU দ্যাট ইকুয়াল টু হচ্ছে 1/12, তাই তো, ইন্টু একটি C12 পরমাণুর ভর। ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছ এখান থেকে আমরা কিন্তু খুব ইজিলি পেয়ে যাচ্ছি যে AMU এর ডেফিনেশন কি হবে। অ্যাটমিক মাস ইউনিটের যে সংজ্ঞা সেটা কি হবে না, একটি C12 কার্বন পরমাণুর ভরের 1/12 অংশকে বলা হয় 1 AMU। এবং 1 AMU থেকে গ্রামের কি সম্পর্ক হবে? 1 AMU দ্যাট ইকুয়াল টু হচ্ছে, তাহলে 1 AMU সেটা কিন্তু আমরা একটু আগেই একদম শুরু করেছি এখান থেকে। তাহলে 1 AMU, তাহলে AMU থেকে গ্রামে করতে গেলে কি করতে হবে? 1 AMU দ্যাট ইকুয়াল টু হচ্ছে 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ঠিক আছে? যখনই AMU থেকে গ্রামে ট্রান্সফার করতে হবে তখন আমার কি করতে হবে? 1.67 ইন্টু 10⁻⁻24 দিয়ে গুণ করতে হবে, তাহলেই আমরা গ্রামে পেয়ে যাব। বা যদি গ্রাম থেকে আসতে হয় AMU তে, তাহলে 1.67 ইন্টু 10⁻⁻24 দিয়ে ভাগ করব। বোঝা গেল? AMU থেকে গ্রামে যেতে গেলে এটা দিয়ে গুণ করে দেবো, আর যদি গ্রাম থেকে AMU বা অ্যাটমিক মাস ইউনিটে আসতে হয় তাহলে এই ফিগারটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে কিন্তু আমরা
গ্রাম পেয়ে যাব। এবার যেটা আমি বলছিলাম যে কার্বনের একটি পরমাণুর ভর কিন্তু এত হয়ে গেল 10⁻⁻24 গ্রাম, খুব ছোট একটা ফিগার। তো এটাকে নিয়ে কাজ করতে আমাদের অসুবিধা হবে বলে আমরা কি করছি, যে মোলের যে কনসেপ্টটা পেয়েছি আগে, তো 1 মোল বলতে যতগুলো অ্যাটম বোঝাবে সেই ততগুলো অ্যাটমের ভর বার করে দেখি কি হয়। ঠিক আছে, তাহলে অর্থাৎ আমার দেখো, অর্থাৎ 1 মোল 1 মোল সি অ্যাটম, ঠিক আছে, কার্বন পরমাণুর ভর, 1 মোল কার্বন পরমাণুর ভর কত হবে? আমরা দেখেছি যে একটির ভর কত, 12 AMU, তাই তো, 12 AMU। তাহলে গ্রামে করলে কত হবে না, 12 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে একটি কার্বন পরমাণুর ভর। আমি নিয়েছি কতগুলো, 1 মোল। 1 মোল মানে কতগুলো, আমি একটু আগে দেখেছি 6.022 ইন্টু 10⁻23। তাহলে এইটা দিয়ে আমি এখানে গুণ করব, তাই তো, ইন্টু 6.022 ইন্টু 10⁻23। তো দেখো এখানে খেয়াল করে দেখো, এইটা 1.67 আর 6.022 গুণ করলে কত হতে পারে, অলমোস্ট 10। যদি 10 হয় তাহলে পরে এই গুণফলটা কত আসবে, আসবে 12 গ্রাম। ঠিক আছে, তাহলে এটা 1.67 আর 6.022 গুণ করলে হয় 10। তাহলে 10 ইন্টু 10⁻⁻24 করলে এখান থেকে পাওয়ারটা 1 কমে যাবে, -23 হয়ে যাবে, আর আছে 10⁻23, দুটো গুণ করলে পাওয়ারটা 0 হয়ে যাবে, অর্থাৎ 1, ভ্যালু হচ্ছে 1। তাহলে 12 ইন্টু 1 কত হলো, 12 গ্রাম। এককটা কি ছিল, গ্রাম, তাহলে 12 গ্রাম। তাহলে এবার দেখো, যদি আমি এতগুলো সংখ্যক কার্বন অ্যাটম নিই তাহলে আমি একটা বেশ আমাদের পরিমাপ করতে সুবিধা হবে এমন একটা ফিগার পেয়ে যাচ্ছি, অর্থাৎ 12 গ্রাম। তাহলে এটা খেয়াল করে দেখো তোমরা, যে যদি এই যে 12 গ্রাম পেলাম, এইটাকে আমরা কি বলছি, এটাকে বলছি গ্রাম পারমাণবিক ভর। ঠিক আছে, এ কি বলছি আমরা, তাহলে এটা কি হলো, এই যে 1 মোল কার্বন পরমাণুর যে ভর, তাকে তাহলে আমরা কি বলছি, অর্থাৎ যে কোনো তুমি মৌল নাও, হাইড্রোজেন নাও, কার্বন নাও, অক্সিজেন নাও, তো যে কোনো মৌল নাও, তাদের 1 মোল অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক সেই মৌলের পরমাণুর যে ভর হবে সেইটাকেই আমরা কিন্তু বলছি পারমাণবিক ভর। পারমাণবিক ভর এটা কি, এটা হলো পারমাণবিক, এটা হচ্ছে অ্যাটমিক মাস। ঠিক আছে, পারমাণবিক ভর, আর এটাকে বলছি আমরা মোলার ভর। একে আমরা বলছি মোলার ভর বা মোলার মাস, মোলার ভর বা মোলার মাস বলছি। এটাকে আমরা আরো কি কি বলতে পারি, একে বলতে পারি গ্রাম পারমাণবিক ভর বা ওজনও বলা হয়, গ্রাম পারমাণবিক ওজন বা গ্রাম পারমাণবিক ভরও বলা হয়। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো যে আমার ইংরেজিতে কি বলা আছে, গ্রাম, GMM বলা হয়, কি GAM, গ্রাম অ্যাটমিক মাস, গ্রাম অ্যাটমিক মাস। তাহলে এখানে গ্রাম যুক্ত হয়েছে, অ্যাটমিক মাসের সঙ্গে গ্রাম যুক্ত হয়েছে। তাহলে খেয়াল করে দেখো, যদি আমাদের অ্যাটমিক মাস যেখানে হচ্ছে 12 AMU, সেখানে গ্রাম অ্যাটমিক মাস হচ্ছে কত,
12 গ্রাম। তাহলে এএমইউটাকে তুলে দিয়ে গ্রাম বসিয়ে দিলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি গ্রাম অ্যাটমিক মাস বা মোলার মাস পেয়ে যাচ্ছি। খেয়াল করে দেখো, এটা কিন্তু হচ্ছে মোলার ভর কার, এটা কিন্তু হচ্ছে কার্বন পরমাণুর। তাহলে পরমাণুর ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে এখন পরমাণুর মোলার ভর। আমরা একটু পরেই দেখব যে অণুর ক্ষেত্রেও মোলার ভর পাওয়া যাবে, সেটা কিন্তু হবে অণুর মোলার ভর, ঠিক আছে, বা অণুর মোলার মাস। তাহলে তোমরা কি করবে বুঝতে পারছো যে এএমইউটাকে তুলে দিয়ে গ্রাম বসিয়ে দিলেই তোমরা পেয়ে যাচ্ছ গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম অ্যাটমিক মাস, ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা একটা তাহলে এক্সাম্পল নতুন করে নিই, তাহলে আরো সুবিধা হবে আমাদের বুঝতে। তো আমরা নিলাম অক্সিজেন। তো অক্সিজেনের অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক কত? 8। তো অক্সিজেনের যে পারমাণবিক ভর সেটা কত হয়? দেখো 8-এর দ্বিগুণ কত হচ্ছে? 16 এএমইউ, অর্থাৎ এর মধ্যে 8টা প্রোটন আছে, 8টা নিউট্রন রয়েছে, ঠিক আছে। তো এর যে অ্যাটমিক মাস সেটা হচ্ছে 16 এএমইউ। তাহলে তোমরা বলো এবার যে অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর কত হবে? তাহলে অক্সিজেনের আমি এখানে গ্রাম বসাচ্ছি, তাহলে গ্রাম পারমাণবিক ভর সেটা কত হবে? খুব ইজি, আগেই বলেছি এএমইউ কে তুলে দিয়ে গ্রাম বসিয়ে দাও, 16 গ্রাম হয়ে যাবে, তাই তো। তাহলে অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর হচ্ছে, এএমইউ তুলে দিয়ে এখানে বসিয়ে দাও গ্রাম, তাহলে 16 গ্রাম। এটা কি আমরা কি বলছি? অক্সিজেন পরমাণুর মোলার মাস বা মোলার ভর। একে অনেক সময় গ্রাম পারমাণবিক ওজনও বলা হয়, ঠিক আছে। তো তো দেখো এখানে একটা আমি যদি প্রশ্ন করি এরকম যে তোমার আমাদের কাছে একটা কিছু পরিমাণ মনে করো দিয়েছি যে অক্সিজেন আছে আমার কাছে, এর ভর মনে করো হচ্ছে 32 গ্রাম, ঠিক আছে। তাহলে 32 গ্রাম অক্সিজেন দেওয়া হয়েছে তোমাকে। তোমাকে প্রশ্ন করছে যে এটা মানে কত মোল, কত মোল ও পরমাণু আছে। কত মোল ও পরমাণু আছে, ঠিক আছে। তার মানে হচ্ছে 32 গ্রাম অক্সিজেন দিয়েছি, তাই তো। 32 গ্রাম অক্সিজেন গ্যাস দেওয়া হয়েছে, এতে কত মোল ও পরমাণু আছে কোশ্চেন করেছে তোমাকে। যদি এই কোশ্চেনটা অ্যান্সার করতে হয় তাহলে আমরা কি করব না, দেখুন আমরা কি করব না, সবসময় এই যে প্রদত্ত যে ভর, প্রদত্ত ভর সেটাকে ভাগ যদি করে দিই ভরের, অর্থাৎ 16 গ্রাম দিয়ে। কেন 16 গ্রাম? মানে 16 গ্রামে কতগুলো পরমাণু আছে আমরা জানি কিন্তু, যে এর মধ্যে আছে অ্যাভোগাড্রো সংখ্যক, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু আছে, অর্থাৎ 1 মোল। তাহলে 16 গ্রাম মানে হচ্ছে 1 মোল, এটা হচ্ছে মোলার মাস। তাহলে 1 মোল অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে 16 গ্রাম। তাহলে এই প্রদত্ত ভরটাকে যদি মোলার ভর দিয়ে, মোলার ভর বা যেটা আমরা কি বলছি গ্রাম অ্যাটমিক মাস, অর্থাৎ গ্রাম পারমাণবিক ভর, গ্রাম অ্যাটমিক মাস বা গ্রাম পারমাণবিক ভর দিয়ে যদি ভাগ করি, কিন্তু এটা অথবা এটা মানে কিন্তু একই, অর্থাৎ প্রদত্ত ভরটাকে মোলার মাস দিয়ে ভাগ করে দেবো। তাহলে প্রদত্ত ভর কত এখানে? 32 গ্রাম, আর মোলার ভর কত হচ্ছে? 16 গ্রাম
তাহলে থাকছে কত 2, অর্থাৎ কি এটা মোল, কত মোল, 2 মোল, 2 মোল, তাই তো। অর্থাৎ 32 গ্রাম অক্সিজেন যদি নিই তার মধ্যে কত মোল অক্সিজেন পরমাণু আছে, 2 মোল অক্সিজেন পরমাণু আছে। অর্থাৎ এটা কিন্তু একটা ফর্মুলা দাঁড়িয়ে গেল আমার কাছে। এটা ফর্মুলাটা কি হচ্ছে কি, এই যেটা ফর্মুলা, অর্থাৎ এটাকে বলতে পারি আমরা মোল সংখ্যা। এটা হচ্ছে আমার, দেখো ফর্মুলা হয়ে গেল, যে কোনো মোল সংখ্যা, তাই তো। মোল সংখ্যা বার করতে গেলে কি ফর্মুলা দাঁড়াচ্ছে, কি ফর্মুলা দাঁড়াচ্ছে আমাদের কাছে, যে ভরটা দেবে তোমাকে, যে ভর দেবে সেই ভরটাকে মোলার ভর দিয়ে ভাগ করে দেবে। মোলার ভর মানে কি, গ্রাম পারমাণবিক ভর। এটা দিয়ে ভাগ করলে পরেই আমরা কত মোল আছে অ্যাটম, কত মোল অ্যাটম আছে সেটা কিন্তু পেয়ে যাব। তো এরপরে আমরা শুরু করছি যেটা, সেটা হলো যে আণবিক ভর। ঠিক আছে, তো দেখো আণবিক ভর বা একে ইংরেজিতে কি বলা হয়, একে বলা হয় মলিকিউলার মাস। মলিকিউল মানে হচ্ছে অণু। তো আণবিক ভর কাকে বলে, যেমন মনে করো আমি যদি বলি তোমাকে যে O2, এটা কি O2 আছে, অর্থাৎ দুটো অক্সিজেন পরমাণু আছে, এটা হচ্ছে কিন্তু অক্সিজেনের অণু। তাহলে অণুর মধ্যে কি থাকে, এর মধ্যে থাকে পরমাণু। তাহলে কতগুলো, দুটো বা তার থেকে বেশি পরমাণু যুক্ত হয়ে যে তোমার কি তৈরি করে, অণু তৈরি করে। ঠিক আছে, এটা হচ্ছে মৌলের অণু, মৌলের অণু। আর এটা কি লিখলাম H2O, সিম্পল একটা উদাহরণ, জল H2O। এতে কি আছে, দুই ধরনের, দেখো এটা হচ্ছে একই মৌলের দুটি পরমাণু যুক্ত হয়ে তৈরি করেছে একটা, এটা হচ্ছে মৌলের অণু, তাই তো। এটা হচ্ছে মৌলের অণু। আর এটা হলো আমাদের যৌগের অণু। পরিষ্কার, ঠিক আছে। এটা হচ্ছে যৌগ, এটা হচ্ছে মৌল, কিন্তু এটাও অণু, এটাও অণু। তো আণবিক ভর বলতে কি বোঝাচ্ছে, আণবিক ভর বলতে বোঝাচ্ছে তোমার যে অণুর মধ্যে যে সমস্ত মৌলগুলো আছে, অর্থাৎ উপাদান মৌলগুলো আছে, অর্থাৎ অণুর মধ্যে অবস্থিত মৌলের পরমাণুগুলির পারমাণবিক ভরের সমষ্টি। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে আণবিক ভর, আণবিক ভর। তাহলে O2 এর যদি আণবিক ভর বার করতে হয় তাহলে কি করব আমরা ও পরমাণুর ভর, ও পরমাণুর যে ভর আছে তাকে 2 দিয়ে গুণ করব। এখানে কি করব, এখানে আমরা কি করব, হাইড্রোজেন কটা আছে, দুটো, তাহলে 2 ইন্টু H পরমাণুর ভর, প্লাস প্লাস করব, তাহলে প্লাস, তারপরে যে অ্যাটমটা রয়েছে, যে মৌলের অ্যাটম রয়েছে সেই মৌল, অর্থাৎ এখানে আছে অক্সিজেনের একটা আছে, প্লাস ও পরমাণুর ভর।
ঠিক আছে, তার মানে দেখো 2 ইন্টু কি এইচ পরমাণুর ভর, অর্থাৎ এইচ এর কি অ্যাটমিক মাস অর্থাৎ পারমাণবিক ভর, প্লাস ও পরমাণুর ভর অর্থাৎ ও এর পারমাণবিক ভর। ঠিক আছে, 2 ইন্টু এইচ এর পারমাণবিক ভর প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর। তার মানে কি করে তাহলে বার করবো আমরা 2 ইন্টু এইচ এর যে পারমাণবিক ভর সেটা কত? দেখো হাইড্রোজেনের যে অ্যাটমিক নাম্বার সেটা হলো 1 এবং এর মধ্যে কোনো নিউট্রন নেই কিন্তু, তাহলে ওর যে পারমাণবিক ভর সেটা কত হবে? 1 হবে। ঠিক আছে, 1 হবে, অর্থাৎ 2 ইন্টু 1 প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর কত? আমরা এর আগের যে এক্সাম্পল নিলাম সেখানেই দেখলাম অক্সিজেনের যে পারমাণবিক ভর সেটা কত, সেটা হচ্ছে 16, তাই তো, 16 কিন্তু AMU, তাই তো, তাহলে কত হচ্ছে এটা? 18 AMU। ঠিক আছে, তাহলে একটা জলের যে মৌল আছে, জলের যে মলিকিউল বা অণু আছে তার যে ভর সেটা কত হবে? 18 AMU। তো এখানেও খেয়াল করে দেখো, তাহলে এটা অনেক নিশ্চয়ই 1 AMU মানে মনে আছে 1.67 ইন্টু 10⁻⁻²৪। তাহলে গ্রামে প্রকাশ করলে কত হয়ে যাচ্ছে এটা? 18 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻²৪ গ্রাম। তাহলে আবার খুব ছোট্ট এককে পৌঁছে গেছি, ইউনিটে পৌঁছে গেছি, তাই আমাদের এটা নিয়ে কাজ করতে সমস্যা হবে। তো সেই জন্য আমরা কি করছি, আমরা দেখে নিই যে যদি 1 মোল নিয়ে নিই, তাহলে যদি আমরা 1 মোল H2 নিই, তাহলে 1 মোল H2O এর ভর কত হবে? তাহলে এর মধ্যে কত থাকবে? তাহলে 80 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻² গ্রাম, এটা হচ্ছে একটা জলের অণুর ভর, ইন্টু 6.022 ইন্টু 10⁻23। তাহলে আবার দেখো 1.67 আর 6.022 এটা গুণ করলে অলমোস্ট 10 হয়, তাহলে দেখা যাচ্ছে যে এটা দাঁড়াচ্ছে আমার 18 গ্রাম। তাহলে আবার যদি আমরা 1 মোল নিই, তাহলে 1 মোল নিলে পরে আমার কাজ করতে সুবিধা হবে। তাহলে এটা কি হলো? 18 গ্রাম পেলাম। তাহলে 1 মোল যে কোনো মৌল বা যৌগের অণুর যে ভর তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো সেই অণুর মোলার ভর। দেখো মোলার ভরটা কিন্তু আগেও এসেছিল, কিন্তু এখানে হলো অণুর মোলার ভর। অণু, খেয়াল করে, এটা হচ্ছে অণুর মোলার ভর, আর আগে কি এসেছিল? পরমাণুর মোলার ভর। ঠিক আছে, অর্থাৎ অণুর যে মোলার ভর সেটা কত হলো ওখানে? 18 জলের ক্ষেত্রে মোলার ভর, বা একেই আমরা বলি গ্রাম আণবিক ভর। ঠিক আছে, একেই আমরা বলি গ্রাম আণবিক ভর। ঠিক আছে, গ্রাম আণবিক ভর বা GMM, গ্রাম মলিকিউলার মাস বলা হয়। ঠিক আছে, গ্রাম মলিকিউলার মাসও বলা হয় এটাকে। অর্থাৎ যদি তোমাকে একটা ধরো যে একটা কোশ্চেন দিচ্ছে জল নিয়েই, ধরো যদি আমরা জল নিয়ে করি, জল নিয়ে যদি করি
ধরো তোমাকে দিয়েছে যে 54 গ্রাম H2O। আচ্ছা, আমরা এটা অক্সিজেন নিয়ে করি। ধরো অক্সিজেন বা নাইট্রোজেন নিতে পারো, নাইট্রোজেন N2, তাই তো। তো নাইট্রোজেনের যদি বলা হয় যে তোমার নাইট্রোজেন নিয়েছি আমরা, ধরো যে আমরা যদি নাইট্রোজেন নিই, মনে করো 56 গ্রাম নাইট্রোজেন নেওয়া হয়েছে, 56 গ্রাম নাইট্রোজেন নেওয়া হয়েছে, ঠিক আছে। তো তোমাকে যদি কোশ্চেন করা হয় এতে কত মোল নাইট্রোজেন অণু আছে, ঠিক আছে, এর মধ্যে সমান, এটা সমান কত মোল N2। এই যে N2, খেয়াল করে N2 কিন্তু অর্থাৎ অণু বোঝাচ্ছে, কত মোল N2 আছে এর মধ্যে, কি করে বার করবো কত মোল N2 আছে। তো দেখো, তাহলে এখানেও যে সূত্রটা আমাদের দাঁড়াবে সেটা হচ্ছে মোল সংখ্যা, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, এটা অণু, তাই তো, অণুর মোল সংখ্যা সমান কি হবে, প্রদত্ত ভর ডিভাইডেড বাই অণুর মোলার ভর। তাহলে এখানে নাইট্রোজেন অণুর মোলার ভর, অর্থাৎ এটা হচ্ছে অণুর মোলার ভর, মলিকিউলার মোলার মাস, তাই তো, অফ মলিকিউল, অণুর মোলার ভর বা গ্রাম আণবিক ভর, সেটা কত। তাহলে এক্ষেত্রে হচ্ছে আমরা নিয়েছি 56 গ্রাম নিয়েছি, আর আমরা নিচে লিখবো কি, নাইট্রোজেন অণুর মোলার ভর কত। তো দেখো, নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার, নাইট্রোজেনের যে অ্যাটমিক নাম্বার সেটা হচ্ছে 7, অ্যাটমিক নাম্বার 7। নাইট্রোজেনের যে অ্যাটমিক মাস কত, N, তাই তো। নাইট্রোজেনের অ্যাটমিক মাস কত, এর দ্বিগুণ 14। তাহলে এর মলিকিউলের মধ্যে কটা অ্যাটম রয়েছে, দুটো অ্যাটম রয়েছে, N2। তাহলে N2 এর আণবিক ভর কত হবে, সমান, দুটো আছে বলে 14 × 2, একটার ভর হচ্ছে 14, 14 × 2 অত কিন্তু AMU, আমরা AMU লিখতে পারি। তাহলে N2 এর আণবিক ভর হচ্ছে 14 × 2 AMU, 14 × 2 সমান হচ্ছে 28। তাহলে এটা হলো 28 AMU, ঠিক আছে। তো নাইট্রোজেনের অণুর, এই নাইট্রোজেন অণুর N2 এর, তাহলে N2 এর মোলার মাস কত হচ্ছে, মোলার মাস দ্যাট ইকুয়াল টু কত হবে, AMU তুলে দিয়ে আমি গ্রাম লিখে দেবো, 28 গ্রাম। তাহলে হবে গ্রাম মলিকিউলার মাস বা মোলার মাস। তাহলে এখানে আমরা কি বসাবো, এখন উপরে ছিল 56 গ্রাম দেওয়া আছে, তাহলে একে আমি কত মোল আছে জানতে চাইছি, তাহলে 28 গ্রাম। তাহলে 28 গ্রাম নাইট্রোজেন গ্যাস মানে হচ্ছে 1 মোল, তাই তো। তাহলে এর মধ্যে 28 গ্রাম মানে হচ্ছে 1 মোল। তাহলে প্রদত্ত ভরটাকে যদি মোলার মাস দিয়ে ভাগ করে দাও অণুর, তাহলে আমি কত মোল আছে পেয়ে যাবো, 2 মোল N2 এখানে আছে, অর্থাৎ 56 গ্রাম নাইট্রোজেন যদি নেওয়া হয় তার মধ্যে 2 মোল নাইট্রোজেন অণু আছে। তাহলে আমার কাছে জেনারেলি একটা
সূত্র পেয়ে গেলাম আগের মতনই, অ্যাটমের যেটা করছিলাম মোল সংখ্যা বার করার যে ফর্মুলা, অর্থাৎ এইটা, এই দেখো এটা হচ্ছে একটা মোল সংখ্যা বার করার যে ফর্মুলা দাঁড়াচ্ছে, এটা মোল সংখ্যা সমান কত হচ্ছে প্রদত্ত ভর বাই অণুর মোলার ভর বা গ্রাম মলিকিউলার ভর, গ্রাম মলিকিউলার মাস। এই কিন্তু অণুর ক্ষেত্রে, অণুর ক্ষেত্রে হলে এখানে অণুর মোলার ভর বসছে, আর যখন হচ্ছে পরমাণু তখন এখানে পরমাণুর মোলার ভর বসছে। এবারে আমরা কয়েকটা অঙ্ক করি, তাহলে আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো কোশ্চেনটা দেখো, বলছে 24 গ্রাম কার্বনে কতগুলি কার্বন পরমাণু থাকবে। ঠিক আছে, তো আমরা এটা কিন্তু মোলের কনসেপ্ট দিয়েই করবো অঙ্কটা। তো 24 গ্রাম সি এর মধ্যে কতগুলি কার্বন পরমাণু থাকবে, তাহলে কোশ্চেনটা আছে পরমাণুর উপর কতগুলো পরমাণু বার করতে হবে। কিন্তু আমরা প্রথমে মোল সংখ্যাটা বার করে নেব, তাহলে আমার কাজটা আরো সহজ হবে এবং সঠিক হবে। তো তাহলে মোল সংখ্যা, অর্থাৎ এখানে মোল সংখ্যা বার করছি আমরা কার্বনের, নাম্বার অফ মোলস কত আছে, অর্থাৎ সূত্রটা আমরা আগে দেখেছি, প্রদত্ত ভর ডিভাইডেড বাই কার্বনের মোলার মাস, তাই তো, মোলার মাস, মোলার মাস বা মোলার ভর। ঠিক আছে, মোলার ভর বাংলাতে লিখি মোলার ভর। তাহলে প্রদত্ত ভর কত এখানে 24 গ্রাম, 24 গ্রাম কার্বন নিয়েছি। তাহলে কার্বন পরমাণুর মোলার ভর কত আমরা প্রথমেই করেছি, কিন্তু আজকে কার্বনের যে মোলার ভর সেটা হচ্ছে 12 গ্রাম, তাই তো, কার্বনের কত 12 গ্রাম, এটা হচ্ছে মোলার ভর। তাহলে এখানে আমরা 12 গ্রাম দিয়ে ভাগ করে দিই, তাহলে পাচ্ছি 2 মোল, 2 মোলস পেয়েছি, তাই তো, 2 মোল কার্বন পেয়ে গেছি। তাহলে দেখো এবার 1 মোল কার্বন পরমাণুতে কতগুলো থাকে পরমাণু, তাহলে 1 মোল সি পরমাণু সমান কতগুলি 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 আত সংখ্যক সি পরমাণু। ঠিক আছে, তাহলে 2 মোল কত হবে, 2 মোল কার্বন পরমাণু সমান 2 দিয়ে গুণ হবে, 2 ইন্টু 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23, অর্থাৎ 2 দিয়ে গুণ করে দাও, 12.044 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ঠিক আছে, এতগুলি এত সংখ্যক সি পরমাণু। উত্তর পেয়ে গেলাম আমার কাছে 24 গ্রামের মধ্যে 24 গ্রাম মানে 2 মোল, আর 2 মোল মানে এতগুলি, তার মানে 24 গ্রামের মধ্যে এতগুলি কার্বন পরমাণু থাকছে। এরপরে এই কোশ্চেনটা দেখো, এখানে বলছে যে 98 গ্রাম H2SO4 এর মধ্যে নিচের যেগুলো কোশ্চেন দেওয়া আছে এগুলো বার করো। প্রথমে দেখো বলছে যে এর মধ্যে H2SO4 অণুর মোল সংখ্যা কত, সালফার পরমাণুর মোল সংখ্যা কত, অর্থাৎ কত মোল সালফার পরমাণু আছে, আর এর মধ্যে কতগুলি সালফার পরমাণু আছে, হাইড্রোজেন পরমাণু কত মোল আছে, কত গ্রাম পরমাণু হাইড্রোজেন আছে, আর সালফার পরমাণুর ভর কত আছে, এখানে উপস্থিত যে সালফার পরমাণু আছে তার মোট ভর কত, অক্সিজেন পরমাণুর মোল সংখ্যা কত, এগুলো বার করতে বলেছে। তো দেখো তাহলে এখানে প্রথমে আমরা বার করে নিই যে সালফিউরিক অ্যাসিড H2SO4
H2SO4 এর মলিকিউলার মাস মানে আণবিক ভরটা কত? তাহলে আণবিক ভর বার করছি আমরা H2SO4, অর্থাৎ এই যে H2SO4 বার করছি আণবিক ভর। তাহলে প্রথমে কি হবে? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? আমরা জানি 1। তাহলে 1 ইন্টু 2, দুটো অ্যাটম আছে হাইড্রোজেনের, তাহলে পারমাণবিক ভরের সমষ্টি বার করতে হবে। তাহলে হাইড্রোজেনের যে অ্যাটমিক মাস 1 ইন্টু 2 প্লাস সালফার। সালফার এই যে তোমাদের পরীক্ষার সময় কিন্তু এই অ্যাটমিক মাসগুলো তোমাদের দেওয়া থাকবে, ঠিক আছে? তো সালফারের যে অ্যাটমিক মাস সেটা হচ্ছে 32। এগুলো দেওয়া থাকবে, তাও কিছু কিছু যেমন হাইড্রোজেনের দেওয়া থাকবে না হয়তো, সেটা মনে রাখতে হবে যে অ্যাটমিক মাস হচ্ছে 1। সালফার হচ্ছে 32 প্লাস অক্সিজেন 16, 16 ইন্টু 4, তো টোটাল কত হচ্ছে? 2 প্লাস 32 প্লাস 4 16 64। তাহলে কত হলো? 4 2 6 2 8, 6 3 9, 98। তো 98 এটা হচ্ছে এর অ্যাটমিক মাস, ঠিক আছে? তাহলে পরে এর মোলার মাস কত হয়ে গেল? 98 গ্রাম। গ্রাম বসিয়ে দিলে কি পেয়ে গেলাম? মোলার মাস, তাই তো? কিসের? অণুর, সালফিউরিক অ্যাসিডের অণুর মোলার মাস, অর্থাৎ 1 মোল সালফিউরিক অ্যাসিড অণুর ভর হচ্ছে 98 গ্রাম। এবার দেখো, তাহলে এখানে আমরা H2SO4 অণুর মোল সংখ্যা বার করছি। তাহলে মোল সংখ্যা বার করার সূত্র আমাদের তৈরি হয়ে গেছে। সেটা কি? সেটা হচ্ছে প্রদত্ত ভর ডিভাইডেড বাই মোলার মাস, তাই তো? অণু এক্ষেত্রে হচ্ছে অণুর, তাহলে অণুর মোলার ভর। তাহলে দেখো প্রদত্ত মাস কত আছে? 98 গ্রাম। 98 গ্রাম নিয়েছি আমরা। 98 গ্রাম ডিভাইড বাই 98 গ্রাম, ভাগ করলে কত হচ্ছে? 1। তাহলে 1 মোল, এই যে 1 মোল, অর্থাৎ 98 গ্রাম H2SO4 নিয়েছি, তার মানে আমরা 1 মোল H2SO4 নিয়েছি। তাহলে 1 নম্বর কোশ্চেনটা আমার সলভ হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সালফার পরমাণু যে মোল কত, অর্থাৎ কত মোল সালফার পরমাণু আছে, কত মোল আছে, কি করে বার করব? তাহলে কি করব? এটা সমান কি করব? একই নিয়ম, অর্থাৎ প্রদত্ত ভর, এই নিয়ম প্রদত্ত ভর বাই মোলার ভর। তাহলে প্রদত্ত ভর মানে এখানে কত? আমার কাছে আছে 98 গ্রাম H2SO4, তাই তো? তো আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি ওই ফর্মুলা ইউজ নাও করি তাতেও কিন্তু সহজে পেয়ে যাচ্ছি। খেয়াল করে দেখো, এখানে দেখো আরো সহজে করি আমরা। সালফার, একটা H2SO4 এর একটা যে অণু আছে তার মধ্যে সালফারের যে পরমাণু কটা আছে? একটি, তাই তো? তাহলে একটা অণুর মধ্যে একটা সালফার পরমাণু আছে, হয়েছে? তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিডের মধ্যে কতগুলো সালফার পরমাণু থাকবে? নিশ্চয়ই 1 মোল থাকবে, তাই তো? 1 মোল, ঠিক আছে? বোঝা গেল? এখানে সালফিউরিক অ্যাসিডের একটা যে অণু আছে H2SO4, দেখতে পাচ্ছি এখানে যে সালফার কিন্তু হচ্ছে একটা, সালফার আছে একটা অণুতে একটা সালফার, হয়েছে? তাহলে 1 মোল অণুতে 1 মোল সালফার, বোঝা গেল? এটা হলো সালফারের মোল সংখ্যা। এবার দেখো সালফার পরমাণুর সংখ্যা। তাহলে 1 মোল সালফার আছে এখানে, 98 গ্রাম H2SO4 এর মধ্যে 1 মোল সালফার আছে। তাহলে 1 মোল সালফার মানে কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যক সালফার, অর্থাৎ 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এত সংখ্যক সালফার। এবার দেখো হাইড্রোজেন পরমাণুর মোল সংখ্যা।
তাহলে এখানে দেখো একটি যে অণু আছে সালফিউরিক অ্যাসিডে, তার একটা অণুতে দুটো এইচ পরমাণু আছে, দেখতে পাচ্ছ H2 আছে। তাহলে H2SO4 এর একটা অণুতে দুটো পরমাণু আছে, ঠিক আছে। যদি একটা অণুতে দুটো পরমাণু থাকে তাহলে 1 মোলে থাকবে 2 মোল এইচ পরমাণু, বোঝা গেল। একটা অণুতে দুটো এইচ পরমাণু, তাহলে 1 মোলেতে 2 মোল, একক চেঞ্জ করো, একটিতে দুটি, 1 মোলে 2 মোল, ঠিক আছে। তাহলে এইচ পরমাণুর মোল সংখ্যা কত হবে? তাহলে এখানে আছে 2 মোল, 2 মোল এইচ পরমাণু আছে, হলো। এবার দেখো কত গ্রাম পরমাণু। এই যে গ্রাম পরমাণু, এটা মানে কিন্তু হচ্ছে মোল, খেয়াল রাখবে, গ্রাম পরমাণু মানে কত মোল এইচ। যদি বলে গ্রাম অণু, গ্রাম অণু ক্ষেত্রে হচ্ছে মোল, কত মোল অণু আছে, আর গ্রাম পরমাণু মানে হচ্ছে কত মোল পরমাণু, ঠিক আছে। গ্রাম পরমাণু মানে হচ্ছে এটা মানে কত মোল, এইটুকু অংশ মানে হচ্ছে গ্রাম পরমাণু মানে হচ্ছে কত মোল। এর পরিবর্তে আমরা কি বলতে পারি, এটাই হচ্ছে মোল। মোলকে গ্রাম পরমাণুকে মোল বলা হয়, ঠিক আছে, মোল। তাহলে প্রশ্ন হচ্ছে কত গ্রাম পরমাণু এইচ, তার মানে কত মোল এইচ পরমাণু আছে। তার মানে আগের প্রশ্নের উত্তরটাই, অর্থাৎ এর উত্তর হবে 2 মোল বা 2 গ্রাম পরমাণু, ঠিক আছে, 2 গ্রাম পরমাণু, হলো। এরপরে দেখো সালফার পরমাণুর ভর। তাহলে সালফার পরমাণুর ভর আমরা কি করে বার করব? না দেখো, আমরা সালফার পরমাণুর ভর বার করতে গেলে আমাদের যে পরিচিত যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা ইউজ করব। অর্থাৎ সেখানে কি দেখেছি আমরা, দেখো আমি এখানে লিখি, আমরা দেখেছি আগে যে যদি এখানে লিখি মোল, দ্যাট ইকুয়াল টু হচ্ছে ভর বাই মোলার ভর, এটা প্রদত্ত ভর, ঠিক আছে, প্রদত্ত ভর বাই মোলার ভর। তাহলে এখানে দেখো সালফার পরমাণুর ভর কিন্তু আমি জানি না, তাহলে এটা হচ্ছে আমার কাছে এক্স বাই সালফারের যে মোলার ভর সেটা কত বলেছি 32, আর কত মোল সালফার নেওয়া আছে এখানে আছে আমার কাছে সালফার আছে 1 মোল, তাহলে এখানে 1, বোঝা গেল। তাহলে এখানে 1 মোল সালফার আছে, 1 মোল সালফার, এখানে 1 বসলো। কত গ্রাম সালফার জানি না, অর্থাৎ 98 গ্রামের মধ্যে কত গ্রাম সালফার সেটা কিন্তু আমি জানি না, ঠিক আছে। তাই হচ্ছে এখানে 1 বসলো, এটা এক্স ধরে নিয়েছি, এক্স বাই 32, তাহলে এখান থেকে এক্স কত হচ্ছে, এক্স সমান 32 গ্রাম, অর্থাৎ সালফার পরমাণুর ভর কত হচ্ছে 32 গ্রাম। তাহলে H2SO4 এর 98 গ্রামের মধ্যে 32 গ্রাম সালফার রয়েছে। আর অক্সিজেন পরমাণুর মোল সংখ্যা, তাহলে দেখো অক্সিজেন পরমাণু, এখানে খেয়াল করে দেখো যে অক্সিজেনের কতগুলো অ্যাটম থাকছে, 4টে অ্যাটম থাকছে। একটা H2SO4 অণুতে 4টে অক্সিজেন অ্যাটম থাকছে, তাহলে 1 মোল H2SO4 এর মধ্যে কতগুলো থাকবে, বোঝা যাচ্ছে ইজি ব্যাপার, 4, অর্থাৎ 4 মোল অক্সিজেন পরমাণু থাকছে, ঠিক আছে, অক্সিজেন পরমাণু, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কখন কোন দিকটা অ্যাঙ্গেলে ধরবো সেইটা কিন্তু ইম্পর্টেন্ট খুব। যেমন এইখানে যদি আমি সালফার পরমাণুর মোল সংখ্যা বার করতে গিয়ে আমি আবার গ্রামেদি করতে চাই, দরকার নেই অত চাপ করা জিনিসটাকে, আমি এখানে দেখতে পাচ্ছি যে H2SO4 এর একটা অণুর মধ্যে একটা সালফার থাকে, তাহলে এই এত গ্রাম মানে 1 মোল, তাহলে 1 মোলেতে 1 মোল সালফার থাকবে, 1 মোল H2SO4 এর মধ্যে 1 মোল সালফার থাকবে, এই ব্যাপারটা এইখানে যেটা হলো।
এইগুলো আমাদের ভালো করে বুঝতে হবে। এবার কোশ্চেনটা দেখো, বলছে 32 গ্রাম মিথেনে এইচ পরমাণুর ভর কত। ঠিক আছে, তো মিথেন, তাহলে এই মিথেন মানে হচ্ছে এর যে সংকেত সেটা কত, কি হচ্ছে CH4। CH4, তাহলে 32 গ্রাম মিথেনের মধ্যে এইচ পরমাণুর ভর কত বার করতে বলছে। তাহলে আমরা কিন্তু মোলের কনসেপ্ট থেকেই করতে চাইছি অঙ্কটাকে। তাহলে দেখুন, প্রথমে আমরা বার করে নিই যে CH4 বা মিথেনের মলিকিউলার মাস বা মিথেনের যে অণুর মোলার মাস কত বার করে নিই। তাহলে CH4 দেখো কার্বন, তাহলে প্রথম হচ্ছে কার্বনের অ্যাটমিক মাস কত। কার্বনের যে অ্যাটমিক মাস সেটা কিন্তু আমরা আগে পড়েছি 12 প্লাস হাইড্রোজেনের হচ্ছে 1, তাহলে 1 × 4, তাহলে কত হলো 12 আর 4 এ 16, তাহলে 16 হলো CH4 এর অ্যাটমিক মাস। তাহলে এর মলিকিউলার মাস মোলার মাস কত, এর পাশে গ্রাম 16 গ্রাম, তাহলে 16 গ্রাম CH4 মানে হচ্ছে 1 মোল। তাহলে এখানে কত মোল আছে, অর্থাৎ মোল সংখ্যা কত হলো, সমান আমাদের যে ফর্মুলা আছে প্রদত্ত ভর ডিভাইডেড বাই মোলার ভর, অর্থাৎ এটা মোলার ভর কার, CH4 অণুর। তাহলে প্রদত্ত ভর কত, 32 গ্রাম টোটাল নিয়েছি, 32 গ্রাম, আর 16 গ্রাম হচ্ছে মোলার ভর CH4 এর। তাহলে কেটে গেল, দিয়ে হচ্ছে 2, তাহলে 2 মোল, এখানে আমরা 2 মোল নিয়েছি, 2 মোল CH4 নেওয়া হয়েছে। ঠিক আছে, এবার দেখো 1 মোল CH4, যদি আমি বলি যে 1 মোল CH4, 1 মোল CH4 এটা সমান, দেখো একটা অণুতে 4টে পরমাণু আছে হাইড্রোজেনের, তাহলে 1 মোলে 4 মোল থাকবে, তাই তো। তাহলে এর মধ্যে সমান হচ্ছে 4 মোল H পরমাণু, হ্যালো, তাহলে 2 মোল, হ্যাঁ তাহলে এখানে 2 মোল CH4, তার মানে হচ্ছে কত হবে, 1 মোলে 4 মোল H, 2 মোলে 4 দুগুণে 8, তাহলে 8 মোল H পরমাণু আছে। ঠিক আছে, তাহলে দেখো এবার দেখো আমাকে বলেছে কিসে করতে, কত মোল জিজ্ঞেস করেনি, আমাকে জিজ্ঞেস করেছে H পরমাণুর ভরটা কত। ঠিক আছে, এবার দেখো আমরা যদি লিখি 1 মোল 1 মোল 1 মোল H পরমাণুর ভর কত, 1 মোল H পরমাণুর ভর কত, আমরা জানি মোলার মাস হাইড্রোজেনের কত 1 গ্রাম, তাহলে হচ্ছে 1 গ্রাম, 1 গ্রাম, তাহলে 8 মোল H পরমাণুর ভর 8 গ্রাম হবে। ঠিক আছে, তাহলে আমরা গ্রামে উত্তরটা পেয়ে গেলাম। কোশ্চেনটা করেছে গ্রামে ভরটা বার করতে বলেছে, তাই আমরা ভরটা বার করলাম। এরপরে দেখো কনসেপ্ট আমাদের মোলার আয়তন। তাহলে আমরা বেশ কিছু কনসেপ্ট ক্লিয়ার করছি, যেমন মোল কাকে বলে, তারপরে দেখলাম অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর কাকে বলে, তারপরে দেখলাম গ্রাম অ্যাটমিক মাস বা গ্রাম পারমাণবিক ভর কাকে বলে, তারপরে দেখলাম আণবিক ভর কাকে বলে, তারপর হচ্ছে গ্রাম আণবিক ভর বা মোলার ভর কাকে বলে। এরপরে দেখছি মোলার আয়তন।
কাকে বলে না, এটা হচ্ছে 1 মোল যে কোনো গ্যাসের যে আয়তন, 1 মোল গ্যাসের আয়তনকেই কিন্তু আমরা বলছি ওই গ্যাসের মোলার আয়তন। তো দেখো তো যে কোনো যদি গ্যাসের যে আয়তন সেটা কিন্তু চাপ এবং উষ্ণতার উপর নির্ভর করে। ঠিক আছে, গ্যাসের আয়তন কিন্তু চাপ এবং উষ্ণতার উপর নির্ভর করে। কঠিন বা তরলের ক্ষেত্রে কিন্তু সেটা শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভর করে, কিন্তু গ্যাসের আয়তনটা নির্ভর করে চাপ এবং উষ্ণতার উপর। তাই যদি আমি একই গ্যাস নিয়ে বিভিন্ন চাপ এবং বিভিন্ন উষ্ণতায় বার করে দেখব যে ওর আয়তনগুলো ভিন্ন ভিন্ন হবে। ঠিক আছে, তো সেই জন্য আমরা কি করছি যে একটা প্রমাণ চাপ ও উষ্ণতা নেওয়া হয়, অর্থাৎ একে বলি আমরা এসটিপি বলি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এই স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, তো টি এর ভ্যালু কত, এখানে টেম্পারেচার কত, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস, আর প্রেসার কত, প্রেসারটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, অর্থাৎ 76 সেন্টিমিটার এইচজি প্রেসার, পারদের চাপ। ঠিক আছে, তো 0 ডিগ্রি সেলসিয়াস এর অর্থ হচ্ছে 273 ক্যালভিন টেম্পারেচার, তাই তো? এটা মানে কিন্তু হচ্ছে 273 ক্যালভিন, ক্যালভিন স্কেল হচ্ছে 273 ক্যালভিন টেম্পারেচার বা 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, আর 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। তাই এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হচ্ছে না 22.4 লিটার, 22.4 লিটার। 1 মোল এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কিন্তু 22.4 লিটার। তাহলে এটা হলো যে কোনো গ্যাসের মোলার আয়তন। তাহলে খেয়াল করে দেখো, এসটিপিতে যে কোনো গ্যাস তুমি নাও, তার যে মোলার আয়তন সেটা কিন্তু সবসময় একই হবে, সেম ভ্যালু 22.4 লিটার। যে লিটার এককটা আছে এখানে, লিটারের পরিবর্তে আমরা লিখতে পারি ডেসিমিটার কিউব, ঘন ডেসিমিটার। ঠিক আছে, ডিসিএম। ডিএম, ডেসিমিটার কিউব। ঠিক আছে, ডেসিমিটার কিউব, তার মানে হচ্ছে 1 ডেসিমিটার কিউব দ্যাট ইকুয়াল টু 1 লিটার। তাহলে যদি কখনো আয়তন দেওয়া থাকে, আমরা একটু আগে সব আমরা ভর দিয়ে বার করছিলাম, এবার যদি আয়তন দেওয়া থাকে কখনো, সেই আয়তন থেকে তো আমাকে যদি মোল সংখ্যা বার করতে বলে, তাহলে তার ফর্মুলাটা আমাদের কি হবে? তো দেখো, মোল সংখ্যা সমান তাহলে প্রদত্ত আয়তন, আগে ছিল প্রদত্ত ভর, প্রদত্ত আয়তন বাই মোলার আয়তন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সূত্রটা। তো দেখো, যদি আমাদের বলা থাকে এসটিপিতে আমরা যদি কাজটা করি, তাহলে পরে কি হবে, মোল সংখ্যা এসটিপিতে করলে পরে কিন্তু মোল সংখ্যা সব সময় এর যে সূত্র দাঁড়িয়ে যাবে সমান প্রদত্ত আয়তন তো রয়েছে উপরে, প্রদত্ত আয়তন বাই নিচে হবে 22.4 লিটার। তাহলে এবার একটা অঙ্ক করে দেখো, আমরা অঙ্ক করছি মোলার আয়তন দিয়ে। তো কোশ্চেনটা দেখো, এসটিপিতে, তাহলে এসটিপিতে বলেছে আমার কাজটা অনেক সহজ হয়ে গেছে। এসটিপিতে 5.6 ডেসিমিটার কিউব অর্থাৎ 5.6 লিটার আয়তনের ওজনে কত মোল O3 বা ওজন বর্তমান, ওজন গ্যাস দিয়েছে এখানে 5.6 ডেসিমিটার কিউব,
এই আয়তনের দিয়েছে। তাহলে আমাদের যে ফর্মুলা সেটা লিখবো, কত মোল বার করতে বলেছে, তাহলে মোল সংখ্যা, তাহলে এখানে মোল সংখ্যা কত হচ্ছে, মোল সংখ্যা সমান প্রদত্ত আয়তন ডিভাইডেড বাই কি হবে, এসটিপিতে বলেছে, তাই তো? অ্যাকচুয়ালি হচ্ছে মোলার আয়তন, এসটিপিতে মোলার আয়তন। তাহলে প্রদত্ত আয়তন কত, 5.6 লিটারেই দেওয়া আছে বা ডেসিমিটার কিউবে দেওয়া আছে। তো 5.6 লিটার লিখলাম বাই মোলার আয়তন কত হবে এসটিপিতে, যে কোনো গ্যাস নাও সব সময় 22.4 লিটার হবে। ঠিক আছে, যদি কখনো এসটিপিতে বলেনি তাহলে আমাদের এসটিপিতে ট্রান্সফার করে নিতে হবে। ঠিক আছে, কোনো একটা অন্য কোনো মনে করো চাপ বা উষ্ণতায় আয়তন বলে দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এসটিপিতে কত হবে সেটা বার করে নিতে হবে। কোন ফর্মুলা দিয়ে করে নিতে হবে, গ্যাসের আচরণে যেমন পড়েছি P1 V1 বাই T1 দ্যাট ইকুয়াল টু P2 V2 বাই T2, এইটা ইউজ করে কিন্তু আমাদের সেটা এসটিপিতে করে নিতে হবে। তাহলে এখানে এসটিপি দেওয়া আছে, কোনো সমস্যা নেই। তাহলে 5.6 বাই 22.4 লিটার, এটা দিয়ে ভাগ করছি, তাহলে মোল সংখ্যা পেয়ে যাব, তাই তো? তাহলে কত হচ্ছে, 22.4 দিয়ে ভাগ করতে গেলে লিটারগুলো কেটে যাচ্ছে, 5.6 ডিভাইড বাই 22.4, দুটোই পয়েন্ট উঠে গেল। ঠিক আছে, পয়েন্ট উঠে গেলে পরে তোমার এটা ভাগ করলে পরে হচ্ছে কত, করে দেখো 0.25 হচ্ছে, তাই তো? 0.25 কাটাকাটি করে দেখবে 0.25 মোল। ঠিক আছে, তাই আমরা মোল সংখ্যা পেয়ে গেলাম। এইভাবে করতে অঙ্কগুলো। এবার তো একটা প্রবলেম আমরা দেখবো। এবার নেক্সট কোশ্চেনটা দেখো, বলছে 11.2 লিটার H2 গ্যাসে কতগুলি H পরমাণু আছে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু কোশ্চেনটা করেছে কতগুলি পরমাণু নাম্বার চেয়েছে। তাও আমরা কি করব, প্রথমেই আমরা মোল সংখ্যাটা জেনে নেব যে এত লিটার H2 গ্যাস মানে কত মোল। ঠিক আছে, তাহলে এখানে মোল সংখ্যা কত হবে, মোল সংখ্যা সমান প্রদত্ত আয়তন ডিভাইড বাই মোলার আয়তন কত হচ্ছে 22.4। তাহলে আয়তন কত আছে 11.2 ডিভাইড বাই 22.4 অর্থাৎ হাফ, তাহলে 0.5 মোল। চারটে 20 0.5 মোল তোমার রয়েছে H2 গ্যাস। ঠিক আছে, তো দেখো, তাহলে দেখো তোমার 0.5 মোল। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি বলি নিচে কিন্তু H2 গ্যাস আর চেয়েছে কিন্তু H পরমাণু, খেয়াল করতে হবে, নিচে H2 গ্যাস আর চেয়েছে H পরমাণু। তাহলে দেখো 1 মোল 1 মোল, তাহলে 1 মোল H2 সমান 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 কতগুলো পরমাণু H। দেখো 1 মোল H অণু, তার মানে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। এতগুলো কি আছে, H2 আছে, অণু আছে। তাহলে পরমাণু কটা আছে, ইন্টু 2, পরমাণু আছে ইন্টু 2। 1 মোল H2, তাহলে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 2, এতগুলি H আছে, এতগুলি H পরমাণু হয়েছে।
তাহলে আমার আছে 0.5 মোল, 0.5 মোল H2 সমান কত হবে? 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 2 হয়েছে, ইন্টু কত হবে? 0.5। এতগুলি H পরমাণু ইকুয়াল টু কত হবে? 0.5, 10, 5 দুগুণে 10 যদি কেটে গেল তাহলে 6.022 ইন্টু 10⁻23 এতগুলি H পরমাণু। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা সংখ্যাটা পেয়ে গেলাম। যেটা কোশ্চেন করে সেটা নিয়ে যাবো, কিন্তু মোল দিয়ে, মোলের ধারণা দিয়ে কিন্তু করছি। তো নেক্সট কোশ্চেনটা দেখো, এখানে বলছে যে এসটিপিতে 8 গ্রাম O2 গ্যাসের আয়তন কত? চেয়েছে আয়তন, কিন্তু দেওয়া আছে ভর, তাই তো? ভর দেওয়া আছে, তো আমরা কি করে এই আয়তনটা বার করব? তো দেখো, প্রথমে আমাদের যে মোলার ভরের যে আইডিয়া কনসেপ্ট, সেখান থেকে আমরা কিন্তু এর বার করে নেবো যে কত মোল অক্সিজেন আছে। 8 গ্রাম মানে কত মোল অক্সিজেন। ঠিক আছে, তাহলে মোল সংখ্যা সমান প্রদত্ত ভর ডিভাইডেড বাই প্রদত্ত ভর ভাজিত কি হবে এখানে? মোলার মাস, তাই তো, বা মোলার ভর, মোলার ভর বা অক্সিজেন অণুর মোলার ভর, এটা, তাই তো? তাহলে হচ্ছে গ্রাম মলিকিউলার মাস, GMM। তাহলে প্রদত্ত ভর কত আছে এখানে? 8 গ্রাম, 8 গ্রাম আছে, 8 গ্রাম ডিভাইড বাই মোলার ভর। অক্সিজেনের মোলার ভর কত? দেখো, অক্সিজেনের যে অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর কত, সেটা হচ্ছে অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8, অক্সিজেনের অ্যাটমিক মাস 16। তাহলে এখানে দুটো পরমাণু আছে, তাই 16 ইন্টু 2 মানে 32। 32 হচ্ছে অক্সিজেনের মোলার মাস। তাহলে কত হবে এটা? 1/4, 1/4 মোল, তার মানে 0.25 মোল। ঠিক আছে, 0.25 মোল নাম্বার অফ মোলসটা পেয়ে গেছি। এবারে দেখো, আমাদের আয়তনের রূপ দিয়ে কি সূত্র হয় মোল সংখ্যার? আবার মোল সংখ্যা সমান হচ্ছে প্রদত্ত আয়তন, বা আমি এখন যেহেতু আয়তনটাই আমাকে বার করতে হবে, আমি এখানে শুধু আয়তনে লিখি, আয়তন ভাজিত মোলার আয়তন, মোলার আয়তন। তাহলে আয়তন ধরছি আমি, আয়তন V, আর মোলার আয়তনের মান কত? 22.4, 22.4 লিটার। তাহলে এখান থেকে মোল সংখ্যা কত দিয়ে পেয়েছি আমরা? 0.24, তাই তো, বা 1/4। তাহলে 1/4 ইকুয়াল টু V বাই 22.4। তাহলে V ইকুয়াল টু হলো 22.4 ডিভাইড বাই 4। ঠিক আছে, তাহলে এটা তোমার ভাগ করলে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো, ভাগ করো, দেখো 5.6 লিটার। একক কি হবে? লিটার, 5.6 লিটার। ঠিক আছে, তাহলে আমরা চেষ্টা করছি মোলের যে কনসেপ্ট সেটা দিয়েই কিন্তু সমস্ত কাজগুলো করার। এবার দেখো, আমরা এই যে মোলের যে কনসেপ্ট আছে, সেই যা শিখলাম, সেইগুলো দিয়ে আমরা একটা কেমিক্যাল ইকুয়েশনে সেটা প্রয়োগ করবো সেগুলো।
অর্থাৎ রাসায়নিক গণনা, যেটা চ্যাপ্টারটা আমাদের রয়েছে ক্লাস 10-এ। তো আমি এটা এখন একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি, এরপরে আমি কেমিক্যাল রিয়াকশান, কেমিক্যাল ইকুয়েশন, হ্যাঁ, তার ব্যালেন্সিং কীভাবে করতে হবে, সমাধান কীভাবে করতে হবে, এগুলো আমি একটা পিডিএফ আপলোড করেছিলাম, সেটা আবার করে দেবো এবং এখানে আমি বুঝিয়ে দেবো। দুটো মেথড তোমাদের শিখিয়ে দেবো কী করে ব্যালেন্সিং করে। তো প্রথমে এটা একটু ব্যালেন্সিংটা ফার্স্ট করে নিই। দেখো, তো আমি যেটা বলেছিলাম, একটা ট্রায়াল অ্যান্ড এরর যে মেথডটা আছে, সেখানে প্রথমে কার দেখতে হয়, মেটালের দেখতে হয়, মেটাল, তারপরে হচ্ছে নন মেটাল, ঠিক আছে, নন মেটাল, মেটাল ফার্স্টে চেক করব, তারপর নন মেটাল চেক করব, তারপরে অক্সিজেন চেক করব, তারপরে হাইড্রোজেন, ঠিক আছে। তো এখানে কোনো মেটাল কেউ নেই, তাহলে মেটালেরটা মেটাল হয়ে গেল। নন মেটাল, নন মেটাল কী কী আছে দেখো, হাইড্রোজেন ছাড়া নন মেটাল কী আছে, হাইড্রোজেন ছাড়া নন মেটাল অধাতু কী আছে, নাইট্রোজেন। তাহলে এখানে আমরা প্রথমে নাইট্রোজেনের সমবিধান করব। তো দেখো, দেখতে পাচ্ছ বাঁদিকে নাইট্রোজেন কটা আছে, অ্যাটম, নাইট্রোজেন অ্যাটম কটা আছে, দুটো। যে কোনো কেমিক্যাল রিয়াকশান, এই বাঁ দিকেরগুলো হচ্ছে বিক্রিয়ক আর ডান দিকে হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, ঠিক আছে। তো বাঁ দিকের টোটাল নাম্বার অফ অ্যাটম দ্যাট ইকুয়াল টু ডান দিকের টোটাল নাম্বার অফ অ্যাটম করতে হবে। এটা ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী এটা হতেই হবে, ঠিক আছে। তো সেই জন্য আমাদের কিন্তু রাসায়নিক গণনা করতে গেলে প্রথমে যে সমীকরণটা আমরা তৈরি করলাম রাসায়নিক বিক্রিয়ার, সেই সমীকরণটা সমাধান করে নিতে হবে। তো এই যে রাসায়নিক বিক্রিয়াকে আমরা চিহ্ন ও সংকেতের সাহায্যে যদি প্রকাশ করি, তাহলে সেটাকে বলা হচ্ছে রাসায়নিক সমীকরণ। বুঝা গেল? রাসায়নিক বিক্রিয়াকে যদি চিহ্ন ও সংকেতের সাহায্যে প্রকাশ করি, তাহলে সেটা হচ্ছে আমাদের রাসায়নিক সমীকরণ। তো খেয়াল করে দেখো, এখানে কিন্তু নাইট্রোজেন হচ্ছে গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস, আর এটাও গ্যাস, ঠিক আছে। তো সমীকরণ লিখতে গেলে এরকম লিখতে হয়, কোনটা কোন স্টেটে আছে। সলিড হলে পরে এস লিখতাম, লিকুইড হলে এল লিখতাম, আবার যদি জলীয় দ্রবণ হতো, অ্যাকোয়াস সলিউশন হতো, তাহলে এ কিউ লিখতাম। দেখে ব্যালেন্সিং করতে গেলে ফার্স্টে তাহলে এবার কি হলো, মেটাল নেই, নন মেটালের মধ্যে আছে নাইট্রোজেন, নাইট্রোজেনের বাঁ দিকে আছে দুটো অ্যাটম রয়েছে, ডান দিকে একটা অ্যাটম রয়েছে। তাহলে এখানে আমি 2 বসাবো, যেই এখানে 2 বসাবো আমি আগেগুলো চেক করে নেবো। তাহলে এখানে মেটাল তো নেই, আছে নন মেটাল, এবার শুধু নাইট্রোজেন রয়েছে। তো নাইট্রোজেন মেটাল 2, ঠিক আছে। নাইট্রোজেন যেই হয়ে গেল, এরপর হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন তো নেই এখানে, হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন কটা আছে এখানে, দুটো, বাঁ দিকে দুটো, ডান দিকে কটা হয়ে গেছে, 6টা, তাই তো। একটা মলিকিউলের মধ্যে আছে 3টে, দুটো মলিকিউলে থাকবে তোমার 6টা, তো ডান দিকে 6টা আছে। তাহলে বাঁ দিকে কিন্তু আছে দুটো, কি করব আমরা, এখানে 3 দিয়ে গুণ করে দেবো। 3 দিয়ে যেই গুণ করলাম, দেখো বাঁ দিকেও হয়ে গেল হাইড্রোজেন 6টা, ডান দিকেও হয়ে গেল 6টা, বাঁ দিকে নাইট্রোজেন দুটো আর ডান দিকেও নাইট্রোজেন দুটো। তাহলে যেই ব্যালেন্স হয়ে গেল, আমি কিন্তু এখানে তীরটা তুলে দেবো, তীর আর এখানে রাখবো না। এই তীর যতক্ষণ ব্যালেন্স ছিল না ততক্ষণ তীর ছিল, যেই এটা ব্যালেন্স হয়ে গেল এখানে ইকুয়াল টু সাইন দিলাম, ঠিক আছে। তো এইখানে মনে করো যে এখানে কোশ্চেন যেটা বলছে যে এই ইকুয়েশন দিয়েছে যে একটা, বা এটা ভাষাতেও বলতে পারে, দিয়ে ইকুয়েশনটা দিয়েছে, দিয়ে বলছে যে এখানে বলছে ধরো যে 14 গ্রাম নাইট্রোজেন থেকে 14 গ্রাম নাইট্রোজেন থেকে তোমার অ্যামোনিয়া তৈরি হচ্ছে, তাই তো। বড় বলছে যে 14 গ্রাম, কোশ্চেনটা হচ্ছে এরকম, এটা কোশ্চেন, 14 গ্রাম নাইট্রোজেন, 14 গ্রাম N2 থেকে কত গ্রাম
অ্যামোনিয়া, কত গ্রাম অ্যামোনিয়া তৈরি হবে? তৈরি হবে এবং কত গ্রাম হাইড্রোজেন H2 প্রয়োজন হবে? ঠিক আছে, তার মানে হচ্ছে কত গ্রাম H2 লাগবে, কত গ্রাম H2 গ্যাস লাগবে আর কত গ্রাম তোমার অ্যামোনিয়া তৈরি হবে। শুধু 14 গ্রাম নাইট্রোজেনটা তোমার দেওয়া আছে। তো এখানে যেটা দেওয়া আছে 14 গ্রাম নাইট্রোজেন, তাহলে ফার্স্টে আমরা দেখে নেব 14 গ্রাম নাইট্রোজেনে কত মোল তোমার নাইট্রোজেন আছে। ঠিক আছে, তাহলে দেখুন N2 এর মোল সংখ্যা, নাইট্রোজেনের মোল সংখ্যা সমান হচ্ছে প্রদত্ত ভর ডিভাইডেড বাই নাইট্রোজেনের মোলার মাস, নাইট্রোজেন অণুর মোলার ভর, তাহলে কত হবে? প্রদত্ত ভর হচ্ছে 14 গ্রাম ডিভাইডেড বাই নাইট্রোজেনের মোলার ভর কত? আমরা দেখেছি নাইট্রোজেনের হচ্ছে অ্যাটমিক মাস হচ্ছে 14, তাহলে মোলার ভর হচ্ছে 28 গ্রাম, তাহলে হচ্ছে 0.5 মোল। তাহলে এত গ্রাম নাইট্রোজেন দিয়েছে, তার মানে 0.5 মোল নাইট্রোজেন দিয়েছে। দিয়ে প্রশ্ন করছে যে তোমার কত গ্রাম ধরো H2 লাগবে। তো এখানে দেখো 1 কিছু নিমার 1 আছে, তার মানে কি 1 মোল নাইট্রোজেন তার সঙ্গে 3 মোল হাইড্রোজেনের বিক্রিয়া হয়, ঠিক আছে, দিয়ে 2 মোল অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। তাহলে এখানে আমার দেখতে পাচ্ছ 1 মোল নাইট্রোজেনের সঙ্গে 3 মোল হাইড্রোজেন, তাহলে 1 মোল নাইট্রোজেনে কত মোল হাইড্রোজেন লাগে? 3 মোল, তাই তো? তাহলে 1 মোল N2 তে 1 মোল নাইট্রোজেনেতে 3 মোল H2 লাগবে, ঠিক আছে। তাহলে 0.5 মোল N2 তে কত লাগবে? 3 × 0.5, তাহলে হচ্ছে 1.5 মোল H2 লাগবে, ঠিক আছে, বুঝে গেল? 0.5 মোল N2 এর জন্য লাগবে 1.5 মোল H2 লাগবে। তো বুঝতেই পারছি, এবার কি করবো আমরা? চেয়েছে কিন্তু উত্তরটা আমার গ্রামে চেয়েছে যে কত গ্রাম হাইড্রোজেন প্রয়োজন হবে। তাহলে তোমার দেখো H2 এর ভর কত হবে? H2 এর ভর একটু খেয়াল করে দেখো, প্রদত্ত ভর ডিভাইডেড বাই হচ্ছে মোলার ভর ইকুয়াল টু হচ্ছে মোল সংখ্যা। তাহলে প্রদত্ত ভর সমান কি হবে? মোল সংখ্যা ইন্টু মোলার ভর। তাহলে মোল সংখ্যা ইন্টু H2 এর মোলার ভর। তাহলে মোল সংখ্যা কত হলো? মোল সংখ্যা হলো 0.5 মোল, না 1.5 মোল। H2 হচ্ছে 1.5 মোল।
তাহলে 1.5 ইন্টু হাইড্রোজেনের মোলার ভর কত, অনুর 1 ইন্টু 2 মানে 2 গ্রাম, 2 গ্রাম। দ্যাট ইকুয়াল টু কত হচ্ছে 3 গ্রাম। তাহলে 3 গ্রাম H2 এর ভর কত হবে 3 গ্রাম, অর্থাৎ 3 গ্রাম 14 গ্রাম নাইট্রোজেনের থেকে নাইট্রোজেনের সঙ্গে 3 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করতে পারবে। ঠিক আছে, 3 গ্রাম হাইড্রোজেন প্রয়োজন হবে। এবার কত গ্রাম অ্যামোনিয়া তৈরি হবে প্রশ্ন করছে, ঠিক একই রকম ভাবে। তাহলে আমরা অ্যামোনিয়ার দেখে নিই, অ্যামোনিয়ার যে মোলার ভর, ঠিক আছে, অ্যামোনিয়ার যে মোলার ভর সেটা কত হবে, দেখো NH3 দ্যাট ইকুয়াল টু নাইট্রোজেনের হচ্ছে 14 অ্যাটমিক মাস, তাহলে 14 প্লাস 1 ইন্টু 3, তাহলে কত হচ্ছে 14 ইন্টু 1 ইন্টু 3, তাহলে হচ্ছে 17। ঠিক আছে, তাহলে অ্যামোনিয়ার মোলার ভর হচ্ছে 17 গ্রাম। এবং এখানে সমীকরণটা খেয়াল করো যে 1 মোল নাইট্রোজেন থেকে তৈরি হয় 2 মোল অ্যামোনিয়া। ঠিক আছে, 1 মোল নাইট্রোজেন থেকে, তাহলে 1 মোল নাইট্রোজেন আমি যদি এখানে লিখি, দেখো 1 মোল নাইট্রোজেন 2 মোল অ্যামোনিয়া। ঠিক আছে, আমার আছে কত 14 গ্রাম মানে কত মোল, 0.5 মোল। তাহলে 0.5 মোল নাইট্রোজেন দেবে কতটা, 2 ইন্টু 0.5 সমান 1 মোল অ্যামোনিয়া। ঠিক আছে, 1 মোল অ্যামোনিয়া। তাহলে 1 মোল অ্যামোনিয়ার ভর কত, 17 গ্রাম, তাই তো? তাহলে অতএব উৎপন্ন NH3 এর ভর সমান কত হবে 17 গ্রাম। উৎপন্ন অ্যামোনিয়ার ভর কত হবে 17 গ্রাম। যেহেতু 1 মোল অ্যামোনিয়া তৈরি হয়েছে, তাহলে 1 মোল অ্যামোনিয়ার ভর হচ্ছে 17 গ্রাম। তো এইভাবে আমরা মোল কনসেপ্ট দিয়ে কেমিক্যাল ইকুয়েশনের যে রাসায়নিক গণনা চ্যাপ্টারটা আমাদের রয়েছে, রাসায়নিক গণনা, সেটা কিন্তু আমরা করতে পারবো। তো আমি এরপরে তোমাদের রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, রাসায়নিক সমীকরণ কীভাবে তৈরি হয়, এগুলো সব আমি বলবো।